হইলো, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হইলো। এরপর একটি বিশাল অংশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব দেখা যাচ্ছে। তারা ভারতের প্রতি মারাত্মক ক্ষোভ প্রকাশ করতেছে। বেশ কিছুদিন যাবৎ আমি খুব ভালোভাবে খেয়াল করলাম, বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল অংশের মধ্যে কানাঘুষা চলছে, আওয়ামী লীগের পতন হবে, ভারত এটা জানলো না, ভারত তবে কি জেনেও নীরব ছিল। এদের অনেকের, যারা এই ধরনের কথা বলছে, তাদের ধারণা ছিল ভারত হয়তো জাদুর কাঠি দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের শাসন ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু বাস্তবতা যখন ভিন্ন হয়ে গেল, তখন জনমনে এই যে ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা বেঁধেছে, যে 5 আগস্টের ঘটনার পেছনে ভারতের হাত থাকতে পারে, আওয়ামী লীগের বিশেষ শ্রেণীর মানুষদের এই ধারণাটি মূলত সঠিক ইতিহাস না জানা এবং বাস্তব বুদ্ধির যে তাদের মধ্যে একটা ব্যাপক সংকট আছে, অভাব আছে, এই জায়গা থেকে মূলত জন্ম নিয়েছে। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে মূলত বাংলাদেশে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তারা উভয়েই প্রায় একই ধরনের কৌশলগত ভুলের শিকার হয়েছেন। যদি অনেকে প্রশ্ন করেন সেটা কিভাবে, দেখেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ইন্দিরা গান্ধীকে দূরে সরিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু ইতিহাস বলে, আমি বলছি না, আমার মুখের কথা না। ইন্দিরা গান্ধীকে দূরে সরিয়ে দিয়ে তথাকথিত মুসলিম ভ্রাতৃত্বের টানে মধ্যপ্রাচ্যের দেশগুলা অর্থাৎ আরব দেশ, এমনকি পাকিস্তান এবং চীনের সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। অথচ এই চীন এবং পাকিস্তান ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোর বিরোধী। ভারতীয় গোয়েন্দা সংস্থা র যখন বঙ্গবন্ধুকে এর আগাম সতর্ক বার্তা দিয়েছিল, অর্থাৎ একটা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হতে পারে, এ ধরনের একটা সতর্ক বার্তা র কিন্তু বঙ্গবন্ধুকে দিয়েছিলেন। যারা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমা দেখেছেন, সেই সিনেমাতেও কিন্তু স্পষ্ট দেখানো হয়েছে এই চিত্রটা। তিনি সেটাকে, অর্থাৎ বঙ্গবন্ধু সেই কথাকে র যে বলল তাকে, সেটাকে বাড়াবাড়ি বলে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন এটা ভারতের বাড়াবাড়ি। এর পরবর্তীতে বঙ্গবন্ধু ভারতীয় সেনাবাহিনীকে দ্রুত বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনী বিদায় হবার কারণেই সেই সুযোগে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী যারা ছিল বাংলাদেশে, তারা পুনর্গঠিত হওয়ার সুযোগ পেয়েছিল, যার কারণেই বাংলাদেশে বিএনপির মতো দালাল রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়েছিল এবং তাদের বদৌলতে জামাতের মতো যুদ্ধাপরাধীরা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। স্বাধীন বাংলাদেশে জামাতের মতো রাজাকাররা রাজনীতি করার সুযোগ পেয়েছিল। এটা কিন্তু একটা ঐতিহাসিক ভুল, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সম্প্রতি অর্থাৎ গত 2 দিন পূর্বে চীনা রাষ্ট্রদূতকে দেখা গেছে জামাতের আমিরের সাথে মিরপুরের আদর্শ স্কুল মাঠে তারা একটা উপহারকে জামাত নিজেদের বলে চালিয়ে দিয়েছে। কিন্তু এইখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে, ভূরাজনৈতিক স্বার্থে চীন ভারতীয় উপমহাদেশে পাকিস্তান এবং ইসলামী শক্তিগুলোর অর্থাৎ জামাতের মতো অসংখ্য জঙ্গি সংগঠনের গডফাদার হিসেবে কাজ করে। এটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও কিন্তু তার ক্ষমতার শেষ সময়গুলাতে, শেষ বছরগুলাতে ভারতকে পাশ কাটিয়ে চীনের প্রতি অতিমাত্রায় ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। আপনারা নিশ্চয়ই তার শেষ সফর, চীন সফর খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন কি ঘটেছিল। এটা কিন্তু একটা কৌশলগত বিরাট ভুল ছিল, যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতকে এড়িয়ে চীনের সাথে সুসম্পর্ক করার চেষ্টা করেছেন। যদিও চীনের ব্যাপক বিনিয়োগ বাংলাদেশে ছিল, তারপরেও ভারতকে এড়িয়ে চীনের সাথে সুসম্পর্ক করা মোটেও ঠিক হয়নি। কারণ চীন কখনো কোন রাষ্ট্রকে সহায়তা করবে না। চীন এমন একটা রাষ্ট্র যারা 1 পয়সা ইনভেস্ট করলে সেখান থেকে 10 পয়সা প্রফিট করার ধান্দায় থাকে। চীন এমন একটা রাষ্ট্র, তাদের মাকেও যদি অন্যের বিছানায় শুইয়ে দিতে হয়, তারা শুইয়ে দেবে যদি তাদেরকে পয়সা দেওয়া হয়। এটাই চীন। 1975-এর আশ্রয় এবং ভারতের প্রকৃত অবদান আসলে কি ছিল, আওয়ামী লীগের অনেকেই ভুলে যান। 1975-এর 15 আগস্ট জাতির পিতাকে যখন সপরিবারে হত্যা করা হয়, পরবর্তীতে ভারত চাইলেই কি মুস্তাক সরকারকে হটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারতো? এটা কি আদৌ পসিবল ছিল? কোন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে অন্য আরেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সরাসরি হস্তক্ষেপ করার কোন এখতিয়ার নেই। সরাসরি হস্তক্ষেপ করে সেখানে সরকার প্রতিস্থাপন করা, এটা কোনোভাবেই পসিবল না। আন্তর্জাতিক আইনের কিছু বিধিনিষেধ তো অবশ্যই আছে, সেটা অবশ্যই মেনে চলতে হবে। ভারত চাইলেও সেটা পারতো না। তবে তৎকালীন সময় ভারত কিন্তু অনেক কিছু করেছিল। ভারত কিন্তু সেই সময় মানবিক এবং রাজনৈতিক বন্ধুত্বের পরম নিদর্শন সৃষ্টি করেছিল। 1975-এর 25 আগস্ট শেখ হাসিনা এবং শেখ রেহানাকে অত্যন্ত গোপনীয়তায় দিল্লির 56 পান্ডারা রোডের একটি ফ্ল্যাটে আশ্রয় দিয়েছিল ভারত সরকার। তাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ, মাসিক ভাতা এবং ডক্টর ওয়াজেদ মিয়া, শেখ হাসিনার যে স্বামী, তার জন্য ভারতীয় পরমাণু শক্তি কমিশনে ফেলোশিপের ব্যবস্থাও ভারত সরকারই করে দিয়েছিল। 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরার আগ পর্যন্ত ভারত থেকে দল পরিচালনা করেছেন। সেই কঠিন সময়ে কোন আরব বিশ্ব কিংবা তথাকথিত মুসলিম ভাইয়ারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ায়নি। শেখ হাসিনাকে বিন্দুমাত্র সহায়তা তারা করেনি। আওয়ামী লীগের একটা বিরাট বাজে স্বভাব আছে, যেটার নাম আমি বলি 2 নৌকায় পা দেওয়ার নীতি এবং পরিচয় সংকট। আওয়ামী লীগের রাজনীতির একটি বড় দুর্বলতা হলো ক্ষমতায় থাকাকালীন তাদের আদর্শিক অবস্থান ঝুলন্ত অবস্থায় থাকে। তারা একদিকে সেকুলারিজমের কথা বলে, আবার অন্যদিকে মুসলিম উম্মাহ এবং রক্ষণশীল মানসিকতাকে তারা তুষ্ট করতে চায়। যেমন
চরমুনাকে তুষ্ট করতে চেয়েছিল, 500 মডেল মসজিদ বানিয়েছিল, মনে নেই আপনাদের? শত শত মাদ্রাসা বানিয়েছিল। ক্ষমতায় থাকলে তারা শেখ হাসিনাকে মুসলিম বিশ্বের অভিভাবক বানিয়ে দেয়, সৌদি আরবের বাদশার দিকে ঝুঁকে পড়ে, আবার বিপদে পড়লেই আবার সেই বন্ধু রাষ্ট্র ভারতের শরণাপন্ন হয়, ভারতে আশ্রয় নেয়। এই যে আইডেন্টিটি ক্রাইসিস কিংবা পরিচয় সংকটের কারণে তারা বারবার কৌশলগত মিত্রদের বিশ্বাস হারায় এবং শত্রুকে বুকের মধ্যেখানে টেনে নেয়, এটা কিন্তু কৌশলগত একটা বিরাট ভুল। ভারতের বিজেপি সরকারও কৌশলগত কারণে আওয়ামী লীগকে নির্ভরযোগ্য মনে করে, কিন্তু আওয়ামী লীগ বারবার ভারতকে দূরে সরিয়ে দিয়েছে। বর্তমানে লড়াইটা হতে হবে রাজনৈতিক। ইতিহাস সাক্ষী দেয় বারবার কেবল সশস্ত্র সংগ্রাম কিংবা বাইরের কোনো শক্তির হস্তক্ষেপে রাজনীতিতে স্থায়ীভাবে ফেরা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগের মতো দল এভাবে কখনোই ফিরতে পারবে না। 1975-এর পর কাদের সিদ্দিকী, চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এবং নারায়ণগঞ্জের নাসিম উসমানরা ভারত সীমান্তে যে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিলেন, তা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারেনি। আওয়ামী লীগ ফিরেছিল 1981 সালের পর নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, যেটা 2026 কিংবা 2027 সালে একই প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হবে। ভারতের মতো পরীক্ষিত বন্ধু রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের গুজব ছড়ানো কিংবা ক্ষোভ প্রকাশ করা, এটা কিন্তু মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত। ক্ষমতায় থাকলে মুসলিম উন্মার টান, আর বিপদে পড়লে বন্ধু তুমি কোথায়, আমাকে বাঁচাও, এই দ্বিচারিতা আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। আওয়ামী লীগকে যদি আবার রাজনীতিতে শক্ত অবস্থানে ফিরতে হয়, তবে তৃণমূলের নেতাকর্মীদেরকে আদর্শিকভাবে শিক্ষিত করতে হবে, মৌলবাদী চিন্তা চেতনা থেকে বের করতে হবে। সাইদি লীগ, আজাহারি লীগ, আহমদুল্লাহ লীগ, হেফাজত লীগ, জামাত লীগ থেকে আওয়ামী লীগকে দূর করতে হবে, আওয়ামী লীগকে সরিয়ে আনতে হবে এবং আদর্শিক এবং রাজনৈতিক মিত্রদের প্রতি সৎ থাকতে হবে। তবে মনে রাখতে হবে, বারবার ভুলের কোনো মাসুল কিন্তু হয় না, আর সেই ভুলের মাসুল হিসেবেই আজকে ইতিহাসের এই কঠিন পুনরাবৃত্তি। আশা করি প্রত্যেকটা শব্দ আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবে তাদের প্রতিষ্ঠাকালীন আদর্শে, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। এই 4টি মূল ভিত্তিতে না ফেরা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না। কোনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র যতই সহায়তা করুক না কেন, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরা অনেকটা